আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি উন্নয়নে বাংলাদেশের রেকর্ড শিরোনামে সংবাদ মাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল নিবন্ধ প্রকাশ। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হবে আজ। ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুক্তিযোদ্ধাদের গ্যাজেট প্রকাশ হওয়ার পর যাচাই বাছাই করে তা আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, রায় হাইকোর্টের। বিএনপি সরকার পতনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বললেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু আলোচনার সুযোগ নেই। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ, অধিকাংশ অঞ্চল ঘন কুয়াশায় আচ্ছন্ন। ৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি উন্নয়নে বাংলাদেশের রেকর্ড, এমন শিরোনামে সংবাদ মাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের এক নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধে বলা হয়, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নিম্ন আয়ের এবং স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জিডিপির দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের 43তম বৃহত্তম অর্থনীতি। একই সঙ্গে পিপিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান 32তম বলে উল্লেখ করা হয়েছে ওই নিবন্ধে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি ও উন্নয়নে শক্তিশালী রেকর্ড দেখিয়েছে বাংলাদেশ। এমনকি ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও উন্নয়নের শক্তিশালী রেকর্ড প্রদর্শন করে চলেছে দেশটি। সংবাদ মাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের এক নিবন্ধে এ তথ্য সামনে এনেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। নিবন্ধে বলা হয়েছে, শক্তিশালী জনসংখ্যাগত লভ্যাংশ, শক্তিশালী তৈরি পোশাক খাত এবং এর রপ্তানি, স্থিতিশীল রেমিটেন্স প্রবাহ এবং স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক অবস্থা গত ২০ বছরে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে বলে এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের রিপোর্টে উল্লেখ করেছে। নতুন নতুন ফ্লাইওভার, সেতু এবং বাণিজ্যিক বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। এছাড়া পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বছরের ২৫ জুন। এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের মতে, স্বাধীনতার পর থেকে এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো। স্বাধীনতার ৫০ বছর পর দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ দেশ বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এই অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠেছে। নিবন্ধে বলা হয়েছে, অতীতে বাংলাদেশ কেবল প্রাকৃতিক দুর্যোগের জন্যই আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এসেছে, আর এই দেশটি এখন ৬.৬%-এরও বেশি গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাক্ষী হয়েছে। এমনকি মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের নিবন্ধে বলা হয়, বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অর্থনীতির শীর্ষ ১০টির দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হবে আজ বিকেল 4টায়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনের আজ ভাষণ দেবেন। এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল 3টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা সহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এবারে সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন। আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশমবারের মতো আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হয়ে শেখ হাসিনা নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। প্রতিনিধি আরিফুল হকের তথ্য ও ভিডিও চিত্রে রহমান আবিবের রিপোর্ট।
গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দশমবারের মতো পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নবগঠিত কমিটির সাথে নিয়ে শুক্রবার গোপালগঞ্জে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেয়া পাঠ শেষে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীগণ ঢাকায় ফিরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত্রি যাপন করবেন। পরের দিন ৭ জানুয়ারি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময়ে অংশ নেবেন। উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্প। সারা গোপালগঞ্জ উৎসব মুখর হয়ে উঠেছে, কারণ পার্টি প্রধান এবং সরকার প্রধান আগামী ৬ তারিখে জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার জন্য গোপালগঞ্জ আসছেন। ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন আর একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রিয় নেত্রী সভানেত্রী হয়ে তার পিতার মাজার জিয়ারত করতে আসছেন, তাকে বরণ করার জন্য আমরা সকলেই খুশি আনন্দে উদযাপন করছি। আগমন করতেছেন, সেজন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি জননেত্রীর জন্য। এই উপলক্ষে আমরা গোপালগঞ্জবাসী এবং গোপালগঞ্জের সর্বস্তরের নেতা কর্মী সকলে আমরা আনন্দিত। সমাধিস্থল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা এলাকা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। মুক্তিযোদ্ধাদের গ্যাজেট প্রকাশ হওয়ার পরে যাচাই বাছাই করে তা আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। আজ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায় উল্লেখ করেন, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে তাদের গ্যাজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার জামুকার নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে জামুকা বাতিলের সুপারিশ করে, যারা নৌ কমান্ডো হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে এই সুপারিশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আসলে জামুকার সুপারিশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC-কে ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারির মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতিত এই আদেশ দেন। একই সঙ্গে বেঞ্চটি ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি স্বাগত জানায় আওয়ামী লীগ। তবে এই কর্মসূচি সহিংসতায় রূপ নিলে তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সড়ক ভবনে সড়ক প্রকৌশলী সমিতির সম্মেলনে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সরকার পতনের কোনো হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডেড ইস্যু, এ নিয়ে আলোচনা করার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। আমরা হাঁক ডাক, হুমকি ধামকি, সরকার পতন, শেখ হাসিনা এসবকে ভয় পান না। আল্লাহ পাক ছাড়া তিনি কাউকে ভয় করেন না। বিরোধী দল আন্দোলন করবে, শান্তিপূর্ণ আন্দোলন স্বাগত জানাই, কিন্তু এটা সহিংস রূপ ধারণ করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ঢাকা রয়েছে প্রায় সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ। এ যেন মাঘ না আসতে বাঘের কাঁপুনি ছুটে যাওয়ার মতো অবস্থা। এখনই অবস্থা জুবুথুবু হয়ে আছেন ছিন্নমূলের মানুষরা। উত্তরাঞ্চলে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধ সহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। টানা কয়েকদিনের ঠান্ডা আর ঘন কুয়াশায় জুবুথুবু হয়ে পড়েছে হিমালয় তীরবর্তী উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের জনজীবন। সকাল থেকে চারদিকে ঢাকা থাকছে ঘন কুয়াশা। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ করে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে শীতার্ত মানুষরা। দিনাজপুরের ফুলবাড়িতে ঘন কুয়াশা ও হিমেল হওয়ার কারণে শীত বেশি হওয়ায় শিশু, বয়স্ক, খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি হওয়ায় গ্রামের অসহায় মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, হিমেল হাওয়া। সকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আজ সকালে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। হিমেল হাওয়া আর তীব্র শীত জেঁকে বসেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জে। ফলে বিপাকে পড়েছে সব শ্রেণীর মানুষ। সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম জেলা শহর সহ অন্যান্য উপজেলার বাজার ঘাটগুলো। এদিকে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় দিনে ও রাতে বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কুয়াশার কারণে সূর্যের আলোটা ঠিকমতো আমরা পাচ্ছি না। এই কারণে এছাড়া অন্যান্য আবহাওয়ার বিভিন্ন কারণ রয়েছে এর সাথে জড়িত। এই কারণে শীতের তীব্রতা বেশি অনুভব করছে। একটানা 3 দিন বা 3টা স্টেশন বা 3টা একটা বিস্তার এরিয়া নিয়ে থাকতো, তাহলে এটাকে শৈত্যপ্রবাহ বলা যেত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, বরিশাল থেকে এই মুহূর্তে শীতের খবর জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। আমি আসলে যদি জানিয়ে রাখি, বিভাগীয় শহর বরিশালের যে চিত্র রয়েছে, বরিশালে আসলে টানা 2 দিন ধরে কিন্তু যে শীতের তীব্রতা, তার যে পরিমাণ, সেটা কিন্তু আসলে বেড়ে গিয়েছে। এ কারণেই সাধারণ যে মানুষ রয়েছে তাদের জনজীবন কিন্তু এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ আসলে বেলা 12টা বা 1টার পরে কিন্তু মানুষ বাইরে বের হয়েছে। সকাল থেকেই আসলে মানুষ যে বের হবে বা নিত্য প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হয়নি। এই মুহূর্তে রয়েছে বরিশাল নগর ভবনের সামনে। সেখানে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ আসলে স্বল্প মূল্যে যাতে পোশাক সংগ্রহ করতে পারে, শীত নিবারণ করতে পারে, সে লক্ষ্যে কিন্তু মানুষের ভিড় রয়েছে। অনেকে শিশু, কিশোর নিয়ে এসেছেন, পরিবার, তারা দেখছেন এবং তাদের সাধ্যের মধ্যে যাতে এই পোশাকগুলো সংগ্রহ করতে পারে সে লক্ষ্যে কিন্তু তারা এই যে পসরা সাজানো, সেখান থেকে তারা শীতের নিবারণের জন্য পোশাক সংগ্রহ করছে। এবং আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, সরজমিনে গিয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে। তো টোটাল হাসপাতাল জুড়েই কিন্তু আসলে শিশু ওয়ার্ডই শুধু নয়, এর পাশাপাশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু বৃদ্ধরাও ভর্তি হওয়ার যে সংখ্যা তা কিন্তু এই মুহূর্তে বেড়েছে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পাবলিক ভিউ। ভোরে ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাস আর সন্ধ্যার পরপরই তীব্র শীতে নাস্তানাবুদ অসহায় দুস্থ ছিন্নমূল মানুষ। তাই একটু উষ্ণ পরশ পাওয়ার প্রত্যাশা ছিন্নমূল শীতার্ত মানুষের। রাজধানীর যত্রতত্র একটু গরমের আশায় জুবুথুবু হয়ে পড়ে থাকেন এসব মানুষ। সচেতন নগরবাসীদের আহ্বান এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর সাথে আছে আমি আবু সৈয়দ অপু। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো পৌষের শেষ ভাগে এসে প্রচণ্ড শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। আর এর কারণে অসহায় ছিন্নমূল মানুষরা কাতর হয়ে পড়েছে। তবে এসব মানুষের জন্য কী করা প্রয়োজন, সেজন্য আমরা কথা বলেছি সচেতন নাগরিকদের সাথে। কি বলছেন তারা? পৌষের শুরু থেকেই সারা দেশে কোনোভাবেই কমছে না শীতের প্রভাব। কোনো কোনো অঞ্চলে দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাস আর দিনভর কুয়াশাচ্ছন্ন চারদিক বিপাকে ফেলে দিয়েছে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষকে। বিশেষ করে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তারা পড়েছেন সবচেয়ে বেশি বেকায়দায়। একটু উষ্ণতার আশায় কনকনে শীতেও নগরীর বিভিন্ন আনাচে কানাচে ছেঁড়া কাঁথা, চটের বস্তা কিংবা হালকা ময়লাযুক্ত একটি পাতলা কম্বল পেঁচিয়ে কোনো রকম রাত পার করছেন তারা। দেখা গেছে যে আমরা একজন যদি একটা কম্বল কিনে একজনকে দিই, তাও তো একটা মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচতে পারে। সরকারের পাশাপাশি বিত্তবান মানুষের
দাঁড়ানো উচিত। যার যে ব্যক্তিগত অবস্থান থেকে আমাদের শীতার্ত মানুষের, দরিদ্র অসহায় মানুষের জন্য আমাদের আগায়া উচিত। সচেতন লোকগুলোর কাছে আমি আহ্বান করতেছি শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো। বিশেষ করে পথ শিশুদের অবস্থা একেবারেই নাজুক। কেন এই শীতের তীব্রতা তা নিয়ে কি বলছেন আবহাওয়াবিদরা? পুরা জানুয়ারি মাসে কিন্তু শীত সবচাইতে বাংলাদেশের প্রেক্ষিতে বেশি রেকর্ড করা হয়ে থাকে। এই সময় দেখা যায় যে মাঝে মাঝে একটা স্পেল অনুযায়ী শীতের ইয়েটা পড়ে, যাদের 5 দিন বা 7 দিন মোটামুটি একটা ভালো শীত পড়ে। এছাড়াও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ছিল এই আবহাওয়াবিদের। তাই না, এখন আমাদের যারা বিত্তশালী আছে বা সমাজ যারা মানে ওই যে সমাজসেবী যারা আছে বা তারা যদি এগিয়ে আসে, তাদেরকে যদি আমরা মানে ওইভাবে কোনো একটা আশ্রয়ে রাখতে পারি, অথবা তাদের যদি আমরা গরম পোশাক যেতে শীতের পোশাক যদি দিতে পারি, তাহলে হয়তো তারা পাবে আর কি। মাইটিভি শুধু দেশ ও জাতির উন্নয়নের কাজ করে না, মাইটিভি চিন্তা করে ছিন্নমূল অসহায় মানুষেরও। তাই সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আমজনতার খবর নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। দেশের নারীদের কল্যাণে আলোকবর্তিকা হয়ে কাজ করছে পুনাক, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনটির সভাপতি তৈয়বা মুসাররাত জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুনাকের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নারীর অগ্রগতি ও উন্নয়নে পুনাকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পুনাকের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বিশ্বাস করে যে সবাইকে নিয়ে তিনি কাজ করবেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে নারীরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আনসারের সাবেক পরিচালক মরহুম খলিলুর রহমানের বড় ছেলে মেজবাউর রহমান লাবলু মেজবা হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 57 বছর। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোজ শহরের একটি বাড়ি থেকে 5 শিশু সহ 8 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে 5 শিশু ও 3 জন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়। প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ। ইনোজ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় 8000। শহরটি স্টলটেক সিটি থেকে 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাইদ ফয়সাল। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ফয়সাল আত্মহত্যার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় তাকে নিবৃত করতে এগিয়ে যায় পুলিশ। এ সময় সে পুলিশের দিকে ধারালো অস্ত্র হাতে এগিয়ে আসলে তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়ে ও মৌখিকভাবে সতর্ক করে পুলিশ। এতে ব্যর্থ হলে পুলিশের এক কর্মকর্তা গুলি চালান। জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অফ বোস্টনে ইউম্যাস লেখাপড়া করতেন। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া। অ্যাডমিরাল গোরোস্টেক নামে এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। বুধবার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি ভিডিও কনফারেন্স অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা মন্ত্রী শোইগু বলেন, এই ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে কার্যক্রম পরিচালনা করবে। এ জাহাজে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত এনেছে বম্ব সাইক্লোন। তীব্র বাতাসের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। এতে সম্প্রতি আঘাত হানা ছোট বড় কয়েকটি ঝড়ে আগে থেকে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বম্ব সাইক্লোনের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠেছে লাতিন দেশ পেরু। 2 সপ্তাহ বিরতির পর বুধবার থেকে ফের আন্দোলনে নেমে দেশটির সাধারণ মানুষ। 36টি প্রদেশে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি শহরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গত মাসে প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করা এবং আটকের পর থেকে অস্থিতিশীল হয়ে পড়ে দেশটির পরিস্থিতি। দর্শক, এই পর্যায়ে জানাবো খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসর শুরু হচ্ছে কাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট স্ট্রাইকার্সের ব্যাচ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। 6 জানুয়ারি শুরু হওয়া বিপিএল এর পর্দা নামবে 17 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। এই আসরেও 3টি ভেন্যুতে হবে 7 দলের লড়াই। ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও পণ্যভূমি সিলেট মিলে মোট 5 ভাগে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। লিগ পর্ব শেষে এলিমিনেটর ও 2 কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রতিদিন হবে 2টি করে খেলা। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। রাতের ম্যাচ গড়ে উঠবে সন্ধ্যা 7:15 থেকে। এছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে বেলা 2টায় আর রাতের ম্যাচ হবে বিকেল 7টা থেকে। বিশ্বকাপ জয় করে রাজার বেশে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দ্য প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তার ক্লাব সতীর্থরা। মেসিকে দেওয়া হয় গার্ড অফ অনার। আবু সাইদ অপুর রিপোর্ট। ছুটি কাটিয়ে প্যারিসে ফিরেছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের 17 দিন পর পিএসজিতে ফিরলেন তিনি। জীবন্ত এই কিংবদন্তিকে বরণ করে নিতে এক রাজকীয় অভ্যর্থনার আয়োজন করে পিএসজি। গার্ড অফ অনার দেওয়া হয় তাকে, হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। মঙ্গলবার প্যারিসে ফিরলেন, অনুশীলনে যোগ দেন বুধবার। প্যারিসে ফিরে দীর্ঘদিন পর প্রিয় বন্ধু নেইমারের সাথে আড্ডা জমিয়েছেন মেসি। এমন ভালোবাসায় সকলের অভিবাদনের জবাব দেন মেসি। ক্লাবের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। উশিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ক্লাব থেকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেবল ভালোবাসাতেই গা ভাসাতে চান না বুসেদপু। মাই টিভি, ঢাকা। সংবাদ শেষ করব বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালুর খবর দিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার গঙ্গা বিলাস। আগামী 13 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ এ ভ্রমণ পথের উদ্বোধন করবেন। জুবাইর রহমানের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম ভ্রমণের বিলাসবহুল ক্রুজ হতে চলেছে গঙ্গা বিলাস। ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলবে এ নৌবিহার। পুরো সফরে সময় লাগবে অন্তত 50 দিন। এর মধ্যে বাংলাদেশেই কাটবে 15 দিন। সফরকারীরা যে শুধু নৌযানেই থাকবেন তা কিন্তু নয়। সুন্দরবন, 60 গম্বুজ মসজিদ, সোনারগাঁও, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্ক সহ 50টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান দেখার সুযোগও পাবেন তারা। সফরকালে বিলাসবহুল প্রমোত্তরীতে ভ্রমণকারীদের আরামায়েশের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে জিম, স্পা, উন্মুক্ত ডেক সহ থাকছে গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধাও। গঙ্গাবিলাস প্রমোত্তরীতে একসঙ্গে 80 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। তাদের রাত যাপনের জন্য থাকছে 18টি বিলাসবহুল স্যুট। এর আগে 2022 সালের নভেম্বরে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী জানান, বারাণসী থেকে ডিব্রুগড় হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে 4000 কিলোমিটার জুড়ে থাকবে গঙ্গাবিলাসের যাত্রাপথ। জুবাইর রহমান,
মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি উন্নয়নে বাংলাদেশের রেকর্ড শিরোনামে সংবাদ মাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল নিবন্ধ প্রকাশ। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হবে আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুক্তিযোদ্ধাদের গ্যাজেট প্রকাশ হওয়ার পর যাচাই বাছাই করে তা আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, রায় হাইকোর্টের। বিএনপি সরকার পতনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না, বললেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকার ডেট ইস্যু, আলোচনার সুযোগ নেই। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ, অধিকাংশ অঞ্চল ঘন কুয়াশায় আচ্ছন্ন, ৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।